আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। ধূমপান, মদ্যপান ও তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি পার্থ প্রতিম দাস রয়েছি আপনার সঙ্গে, আর আপনারা শুনছেন রহস্যের অন্ধকারে। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। ইউটিউব বলছে আপনারা যারা আমাদের গল্প শোনেন তাদের প্রায় 70% মানুষ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটি করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলের পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার হাত ধরেই এই পরিবারটি আরও বড় হয়ে উঠবে, তাই সাবস্ক্রাইব করে তবেই যাবেন প্লিজ। ইতিহাসের পাতায় এমন অনেক ঘটনাই আছে যা আমাদের কখনো কাঁদিয়েছে, কখনো হাসিয়েছে, আবার কখনো শিহরিত করেছে। কিন্তু লোক সমাজের চক্ষু এড়িয়ে এমন অনেক ঘটনাই আছে যা অতীব ভয়ঙ্কর, যা অতীব পৈশাচিক, যার বর্ণনা আমাদের ইতিহাসের পাতায় কখনো ঠাঁই পায়নি। কিন্তু কথায় আছে, দ্য মিরর হোল্ডস ক্যাপটিভ দ্য শ্যাডো অফ ফরগটন নাইটমেয়ার্স, অর্থাৎ অনেক বিস্মৃত দুঃস্বপ্নময় ছায়া আছে যা আয়না তার নিজের মধ্যে বন্দি করে রাখে। তবে চলুন আজ আমরা একটি ইতিহাসের পাতায় ঠাঁই না পাওয়া গল্প শুনে নিই, যার বর্ণনা দেবে একটি হারিয়ে যাওয়া আয়না। নমস্কার, আমি আসঞ্জন। রহস্যের অন্ধকারে আমাদের আজকের নিবেদন লেখক ভিক্টর ব্যানার্জির কলমে তুরস্কের নীল আয়না। পুরো বাড়িটার দিকে এক দৃষ্টি চেয়েছিল ইন্দ্রনীল। বাড়িটা বাইরে থেকে দেখে মনে হয় জমিদার বাড়ির আদলে তৈরি। একসময় এই বাড়ি যিনি তৈরি করেন তিনি যে রীতিমতো অবস্থাপন্ন ছিলেন তা বলাই বাহুল্য। বাড়ি তো নয়, যেন আস্ত একটা পোড়ো বাংলো। চারধারে ইটের শক্ত পাঁচিল দেওয়া, পাঁচিলের মাথায় কাটা তারের বেড়া। বাড়িটার চারপাশে বিশাল বড় বাগান। বাগানটা কত বিঘা জমির উপর আছে তা বলা মুশকিল, তবে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত গজিয়ে উঠেছে বুনো গাছের ঝোপ। প্রচুর গাছপালায় ভর্তি। আম, জাম, সুপারি, নারকেল তো আছেই, তাছাড়াও রয়েছে একধার থেকে সারি সারি কলা গাছ। বাগানের লতাপাতার ভেতর ভেতর সাপখোপের আড্ডা। বিষাক্ত সব পোকামাকড় ঘুরে বেড়ায়। মাঝখানে রয়েছে একটা মাঝারি মাপের সবুজ পানা পুকুর। পুকুর ঘাটে সিঁড়ি বলতে শুধু নারকেল গাছের গুড়ি ফেলা। ইন্দ্রনীল বাগানের ইটপাতা রাস্তা ধরে খুব সাবধানে আশপাশটা ঘুরে ঘুরে দেখছিল। এ বাড়ির মালিক এখানে থাকে না। বহুকাল ধরে এরকম পাণ্ডববর্জিত স্থানে বাড়িটা যেন মূর্তিমান বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে। বাড়ির বর্তমান মালিক ইন্দ্রনীলের বাল্যবন্ধু প্রিয়ব্রত সিংহ রায়। তার কোনো এক পূর্বপুরুষ এ বাড়ি তৈরি করেছিল। প্রিয়ব্রত ঠাকুরদা এই বাড়িতে শেষ অবধি ছিলেন। তারপর আর কেউ এখানে একদিনের জন্যেও থাকেনি। তার এক পিসি আছে, সে অবশ্য বিদেশে থাকে, আধেকালে এক আধবার আসে। প্রিয়ব্রত বউ ছেলেকে নিয়ে জামশেদপুরে থাকে। এই সম্পত্তির প্রতি সকলেই একরকম উদাসীন। পৈতৃক সম্পত্তি বলে বিক্রিও করেনি। ইন্দ্রনীল এরকম একটা নিরিবিলি বাড়ির সন্ধানেই ছিল। ভাগ্যক্রমে পেয়ে গেছে। এখন আপাতত এখানেই থাকবে সে। থিসিসের কাজ শেষ না হওয়া অবধি কোথাও নড়বে না। বাগানে ঘুরে ঘুরে জায়গাটা দেখছিল। এমন সময় লোহার গেটটা খুলে একজন মাঝবয়সী লোক ভেতরে ঢুকল। তারপর ইন্দ্রনীলকে দেখে এক গাল হাসতে হাসতে এগিয়ে এসে বলল, বলছি যে বাড়িটা প্রমোটিং হবে নাকি? ইন্দ্রনীল বলল, না তো, এই কথা কেন বলছেন? না মানে আপনি প্রমোটারের লোক তো? না না, আমি প্রমোটারের লোক হতে যাব কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম যে বাড়িটা প্রমোটারকে বেচে দিচ্ছে। আসলে লোকজন তো কেউ আসে না, ওই মাঝে 2-3 জন প্রমোটার এসে এ বাড়ি দেখে গেছে। ওই জন্য ভাবলাম আপনি হয়তো প্রমোটারের লোক। এ বাড়ির মালিক আমার বন্ধু, এখানে কিছুদিন থাকবো বলেই এসেছি।
কথাটা শুনেই চমকে উঠল ভদ্রলোক। বলল, কি বলছেন মশাই, এরকম একটা পোড়ো বাড়িতে থাকবেন? হ্যাঁ, আসলে এরকম একটা নিরিবিলি জায়গাই আমার দরকার। কেন বলুন তো? সত্যি বলতে কি, আমি ইতিহাসের অধ্যাপক। থিসিস লেখার জন্য কয়েক মাসের ছুটি নিয়ে এখানে আসা। তাই নাকি? আহ, আপনি হিস্ট্রির প্রফেসর? বাহ বাহ বাহ। তা বাড়িতে কে কে আছে? কেউ নেই। ভদ্রলোক বেশ মিশুকে। অল্প সময়ের মধ্যেই আপনি থেকে তুমিতে চলে এলো। সে কি, মা বাবা ভাই বোন কেউ নেই? তা বলি, বিয়ে টিয়ে করেছো তো? না, আমি একা। বছর 5 আগেই মা মারা যায়, তারপর থেকেই একা নিঃসঙ্গ জীবন। তা তোমার বয়সও তো কম, বিয়ে তো করতে পারো। এই তোমরা আজকালকার ছেলেমেয়েরা এই বিয়ে ব্যাপারটাকে গুরুত্ব দিতে চাও না। হ্যাঁ, না না, এই তো বেশ ভালো আছি, নিজের মতো আছি। ভদ্রলোক আর এই নিয়ে কথা বাড়ালেন না, শুধু বললেন, যাকে যাকে শোনো, এই অজানা অচেনা জায়গায় থাকবে বলে ভেবেছো যখন, একটু সাবধানে থেকো। কেমন? মানে যতই হোক এ বাড়ি তো পোড়ো বাড়ি, তার উপর আবার শুনেছি যে এ বাড়ির যে মালিক, মানে তোমার ওই বন্ধুর দাদু, তার নাকি আবার উদ্ভট সব শখ ছিল। কিরকম? ওই যত সব পুরনো জিনিসপত্র কিনে ঘর বোঝাই করা। কথায় আছে, টাকা থাকলে ভূতের বাবার ছাদ্য হয়। হ্যাঁ, এদের টাকা ছিল তাই এমন উদ্ভট শখও ছিল। সে লোক নাকি তুর্কি, আরবি, ফার্সি এসব নানা রকম ভাষা জানতো। বাবা, গুণী লোক বলতে হয়। বোঝো তাহলে। হ্যাঁ, এ বাড়িতে তুর্কি, পারসিক, আরবিদের ব্যবহার করা অনেক রকম জিনিস হয়তো পেলেও পেতে পারো। আর হ্যাঁ শোনো, কোনো অসুবিধায় পড়লে টললে আমাকে ডেকো। কেমন? ওই ওই যে ওই পিছনের দিকে লাইট পোস্টের গায়ে ওই 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 বাড়িটা আমার। হ্যাঁ, পুকুর ধার থেকে দেখা যায়। বলেই দূরের দিকে ইশারা করলেন ভদ্রলোক। ইন্দ্রনীল সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার নামটা? আমার নাম রবি ঘোষাল। আচ্ছা, তুমি তো নিজেই রান্না বান্না করবে, তা বলি বাজার দোকানগুলো চেনো তো? না, চিনি না, তবে চিনি নেব। তা বিকেলে আমার সাথে যেও না হয়। বাজারটা এখান থেকে বেশ কিছুটা দূরে, ও আমি দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই যাব। আচ্ছা, আমি তাহলে আসি, ওদিকে আবার কাজ পড়ে আছে। হ্যাঁ, সাবধানে থেকো। কেমন? নিজের সুটকেস আর বইপত্রের ব্যাগটা সদর দরজার সামনে রেখে দিয়েছিল ইন্দ্রনীল। ঘোষালবাবু চলে গেলে সে সদর দরজা খুলে ওগুলো নিয়ে ভিতরে ঢুকল। বাড়ির দরজা জানলাগুলো একেবারে পুরনো আমলের। অনেকগুলো ঘর, সবকটার চাবি তার কাছে আছে। প্রিয়ব্রতই দিয়ে রেখেছে। সিঁড়ি দিয়ে উঠে এদিক সেদিক দেখে একটা ঘরের শিকল খুলে ব্যাগ সুটকেস রাখল। ভেতরে ধুলোয় ভর্তি। ইন্দ্রনীল এমনিতে ভীষণ করিতকর্মা ছেলে। 1-2 ঘন্টার মধ্যে নিজেই ঘরটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ফেলল। ঘরে আসবাব বলতে একটা খাট, টেবিল, আলমারি ভর্তি বই, পুরনো ঘড়ি, পুরনো আমলের চেয়ার, নকশা করা পায়া দেওয়া সেগুন কাঠের টেবিল, আর তার উপর কয়েকটা অ্যান্টিক পিতলের মূর্তি, আর পাশে একখানা বড় সড়ো আয়না। ভাগ্য ভালো ঘরে ইলেকট্রিক আছে। প্রিয়ব্রত মাসে মাসে ইলেকট্রিকের বিল ঠিক মিটিয়ে এসেছে। তাছাড়া কারেন্ট যদি না থাকে তার জন্য ঘরের এক কোণে হ্যারিকেনের ব্যবস্থাও রয়েছে। তার পাশে সুন্দর করে সাজিয়ে রাখা হ্যাজাক বাতি। এই পেট্রোম্যাক্স ল্যাম্প কখনো জ্বালায়নি ইন্দ্রনীল, তাহলেও গ্রামে যাত্রা দেখার সময় এরকম হ্যাজাক বাতি সে দেখেছে। পাশের ঘরটাও খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করল সে। সেখানে নানা রকম আশ্চর্য সব আসবাবপত্র, 3-4 রকমের টুপি, ভাঁজ করে রাখা শৌখিন কার্পেট, পিতলের বাতিদান, কারুকার্য করা ফুলদানি ইত্যাদি নানা রকম জিনিসে ভর্তি ঘরটা। দেওয়ালে টাঙানো অদ্ভুত কিছু বিদেশি তৈলচিত্র। ইন্দ্রনীল ভেবেই নিল আপাতত এই দুটো ঘর সে ব্যবহার করবে। দোতলার রান্নাঘরে সরঞ্জাম সবই আছে, মেজে ঘষে পরিষ্কার করে নিতে হবে। তার মনে হলো স্টোভটা পুরনো হওয়ার ফলে ফুটো হয়ে যেতে পারে।
একটা স্টোভ সে কিনে নেবে না হয়। সেদিন বিকেলে দরকারি সমস্ত জিনিস বাজার থেকে কিনে নিয়ে ঢুকলো। তেমন কিছুই না, একটা স্টোভ আর ব্যাগ ভর্তি চাল, ডাল, নুন, তেল, আনাজপাতি, এছাড়া কিছু শুকনো খাবার। রাতে নিজেই ভাত, ডাল, তরকারি রেঁধে ফেলল, সঙ্গে একটা অমলেট। তারপর গরম গরম খেয়ে হাত মুখ ধুয়ে বইপত্র নিয়ে বসল। নিজের বই নয়, ঘরের আলমারিতে রাখা পুরনো বইপত্র, বেশিরভাগই বিদেশি হরফে লেখা। আরবি না ফার্সি বুঝতে পারল না। বেশ কয়েকটা বাংলা বইও ছিল, এছাড়া কিছু বিদেশি অভিধান আর ইতিহাসের বই। আগ্রহ সহকারে বইগুলো খুলে দেখল। দেশ বিদেশের ইতিহাস। ওসব তুলে রেখে এটা সেটা দেখতে দেখতে টেবিলের ড্রয়ারটা খুলল, আর খুলতেই হঠাৎ একটা শৌখিন নীল মলাটের ডায়েরি তার চোখে পড়ল। সেটা বার করে পড়তে যাবে এমন সময় লোডশেডিং। গোটা বাড়িটা অন্ধকার। ডায়েরিটা হাতে নিয়ে জানলার দিকে এগিয়ে গিয়ে দেখল আশেপাশে কোথাও আলো নেই। ঘন অন্ধকারে পা ফেলে ফেলে এসে ডায়েরিটা টেবিলের ড্রয়ারে রাখতে গিয়ে ভুল করে পাশে আয়নার নিচে নকশা করা দেরাজের মধ্যে রেখে দিল। তারপর ঘরের কোণে হ্যারিকেনটা জ্বালতে গিয়ে একটা আশ্চর্য ঘটনা ঘটল। জ্বালা হলো না আর। দেওয়ালের ওই বড়সড় আয়নাটার দিকে চোখ পড়ল ইন্দ্রনীলের। তাকাতেই শিরদাঁড়াবে হিমেল স্রোত বয়ে গেল তার। আয়নার চারপাশে তুর্কি আমলের কারুকার্য করা নকশাগুলো থেকে অন্ধকারে যেন নীলাভ ক্ষীণ রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। দুপুরেই আয়নাটা ভালো করে পরিষ্কার করেছে সে, এমন তো ছিল না। অন্ধকারেও আয়নাটা এমন চকচক করছে কি করে? সাহস করে ইন্দ্রনীল আয়নার সামনে এসে দাঁড়ালো। তারপর যা ঘটল তাতে বুকের ভেতরটা ধরাস করে উঠল তার। কিভাবে যেন আয়নার মধ্যে ফুটে উঠেছে একটা আশ্চর্য অবয়ব, জীবন্ত নারী অবয়ব। ইন্দ্রনীল বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রয়েছে সেই দিকে। অন্ধকার ঘরে দূরদর্শনে ঠিক যেমনটা দেখায় তেমন। মেয়েটা অপরূপা সুন্দরী, বয়স 18 কি 19 হবে। পাতলা সোনালি চুল, পরনে মাকড়সার জালের মতো সূক্ষ্ম মসলিনে কিংখাবের কারুকার্য করা পোশাক, নকশাটা বেশ জমকালো। বুকের কাছে রুমালের মতো বেগুনি রঙের ছোট্ট উত্তরীয়, জরির কাজ করা একখণ্ড বস্ত্র কোমরে জড়ানো, তাতে ঝুলছে বহু মূল্যবান সোনালি কোমর বিছার মতো কিছু একটা। ধবধবে ফর্সা পা দুটো উন্মুক্ত। মেয়েটির সারা শরীর থেকে রূপ যৌবন যেন ফেটে পড়ছে। অকস্মাৎ ইন্দ্রনীলের নাকে অদ্ভুত এক ধরনের গন্ধ এলো, পার্শ্বিকদের ঘরে জ্বলা ধূপের গন্ধের মতো। মনে হয় মেয়েটার গা থেকে বের হচ্ছে। অস্পষ্ট ভাষায় মেয়েটা কিছু একটা বলল, ঠিক বোঝা গেল না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে ইন্দ্রনীল বলল, এ কোন ভাষা? এই তোমার মুখের ভাষা আমি কিচ্ছু বুঝতে পারছি না। বলার সাথে সাথে আয়নার ওপারের মেয়েটি বলে উঠল, তুমিও বাঙালি? ইন্দ্রনীল কিছু বুঝে উঠতে পারছে না, বলল, হ্যাঁ, তুমি? আমি বাঙালি নই, তবে তোমার ভাষাটা এখানেই শিখেছি। এই ঘরে আয়নার ওপারে বসে ওই বুড়ো লোকটা আমায় শিখিয়েছে। বছরের পর বছর লেগে গেছে ভাষা শিখতে, বুঝলে? কোন বুড়ো লোক? টুপি পরে আসতো, এই আয়নার সামনে একভাবে বসে থাকতো। তুর্কিও জানতো, ওই জন্যই শিখতে পারলাম। জানো, রোজ আমায় বাংলা শেখাতো। তার দেশের কথা বলতো, নিজের কথা বলতো, আর কেবল আমার কথা শুনতো। কতগুলো বছর পেরিয়ে গেছে, কেউ আসে না, আর আমি আবারও সেই বন্দি জীবন কাটাচ্ছি। বন্দি জীবন? বন্দি জীবন মানে? বন্দি নয় তো কি। ওই বুড়ো যখন আসতো, ওই সময় কথা বলার মতো কাউকে পেতাম। অপেক্ষা করতাম কখন সে আয়নার সামনে বসবে। ইন্দ্রনীল স্তম্ভিত হয়ে ভাবছিল, ভূত প্রেত নয় তো, অশরীরী আত্মাও হতে পারে। না হলে আয়নার মধ্যে থেকে এভাবে কেউ কথা বলতে পারে নাকি? আর কার কথা বলছে? তবে কি প্রিয়ব্রত ঠাকুরদা? তিনি কি ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে এসে বসে থাকতেন? মেয়েটি তাকে চুপ করে থাকতে দেখে বলল, ভয় পাচ্ছ? না না, আমি আসলে ভাবছি
এই বুড়ো লোকটাকে প্রিয়ব্রতর ঠাকুরদাকে? প্রিয়ব্রত? সে কে? ও আমার বন্ধু। তুমি যে বুড়োর কথা বলছো, এ হয়তো তারই দাদু, মানে বাবার বাবা। হবে হয়তো। ইন্দ্রনীল ভাবল এমনও হতে পারে ও ঠাকুরদা যখন বেঁচে ছিলেন তখন প্রিয়ব্রতর জন্মই হয়নি। সে এবার একটু সাহস সঞ্চয় করে বলল, আচ্ছা, তুমি তুমি কি ভূত? হায় আল্লাহ, কি বলছো? ভূত প্রেত কেন হতে যাব? আমি তো আয়েশা। এই তো তুমি এই আয়নার মধ্যে বন্দি কেন? বন্দি কি সাথে হয়েছি? বন্দি তো করে দিয়েছে। কিভাবে? তুমি শুনবে আমার কথা? যাও, ওই যে বসার জায়গাটা, ওইখানে গিয়ে আয়নার সামনে বসো। ইন্দ্রনীল চেয়ারটা টেনে আয়নার সামনে বসল। নীল আলোর বিচ্ছুরণে আয়নাটা ভীষণ মায়াবী দেখতে লাগছে। তার থেকেও বেশি মায়াবী লাগছে আয়েশাকে। হঠাৎ সে খেয়াল করল বিশাল আয়না জুড়ে ঠিক আয়েশার পেছনে মিশকালো অন্ধকার সরে গিয়ে ফুটে উঠছে অদ্ভুত এক দৃশ্য। একটা বিশাল সমুদ্রের মাঝে ভেসে চলেছে একখানা অতিকায় জাহাজ। আয়েশা বলে চলল, ওই যে সাগরটা দেখছো, ওটা তোমাদের ভাষায় কৃষ্ণ সাগর। জাহাজ ভর্তি সুন্দরী কৃতদাসী ক্রিমিয়ার কাফা নগরী থেকে বাছাই করে এদের জাহাজে তোলা হয়েছে। প্রত্যেকের হাত পা শিকলে বাঁধা। ওই অবস্থাতেই সবাই জাহাজে ঘুমোচ্ছিল গাদাগাদি করে। একদিকে ছড়ানো ময়লা, দুর্গন্ধময় জামা কাপড়, মুরগির খাঁচা, শিকল, দড়ি, যত সব ফেলে দেওয়া জিনিসের স্তূপ। আর তারই পাশে অতজন হতভাগ্য মেয়ে পড়েছিল পশুর মতো। এদের মধ্যে আমিও ছিলাম একজন। চোখে এক ফোঁটা ঘুম নেই, জানি না কি হবে। এতজন কৃতদাসের মধ্যে আমি ছাড়াও আরও একজন জেগেছিল। তার নাম আলেকজান্দ্রা রোক্সলানা, ডাকনাম রোজ। ক্রিমিয়ার দাসীদের হাটে তার সাথে পরিচয়। ইন্দ্রনীল আগে এই নামটা ইতিহাসে কোথাও যেন পড়েছে। ভীষণ চেনা নাম, আলেকজান্দ্রা রোক্সলানা। আয়েশা বলে চলল, রুথেনিয়া থেকে জমের মতো হিংস্র তাতার দস্যুরা আমাদের তুলে এনেছিল। আমি রুথেনিয়াতেই থাকতাম, অথচ পরস্পরকে চিনতাম না। কি ভাগ্য! পরিচয় হলো তো হলো কৃতদাসদের হাটে। রোজ মেয়েটা বড় জেদি আর এক গুয়ে। জাহাজে তোলার পর থেকে একটা রুটিও দাঁতে কাটেনি। জাহাজের পাহারাদারদের একজন ওই দেখে কাছে গিয়ে যখন বলে, খানা খালে, রোজ তার মুখ থেকে একদলা থুতু ছুড়ে দিয়ে গালাগাল দিয়ে বলে, শালা কুত্তার বাচ্চা, ঘেন্না করি তোদের, ঘেন্না। নড়কেও তোদের ঠাঁই হবে না। লোকটা রোজের চুলের মুঠি ধরে হ্যাচকা টান মেরে বলে, খুন করে ফেলবো। বলে কোমর থেকে একখানা আস্ত ছুরি বের করে বসিয়ে দিতে যায় তার বুকে। ইন্দ্রনীলের চোখের সামনে গোটা আয়না জুড়ে যেন প্রতিফলিত হচ্ছে সেই দৃশ্য। সে মৃদু শব্দে বলল, তারপর তারপর কি হলো? ওই দৃশ্য দেখে থাকতে না পেরে আমি পাহারাদারটার পা ধরে বলি, দোহাই দোহাই, আপনার ওকে মারবেন না, ও ভুল করেছে। আমি বলছি ও আর এমনটা একদম করবে না, একদম না। আমার কাকুতি মিনতিতে কাজ হলো। লোকটা রোজের চুলের মুঠি ধরে গালে কষে একটা থাপ্পড় মেরে ছেড়ে দিল। তার গোলাপের মতো ফর্সা গালে স্পষ্ট ফুটে উঠল আঙুলের দাগ। আমি তার কাছে গিয়ে বুঝিয়ে বললাম, কেন এমন করছিস? মরতে চাস নাকি? হ্যাঁ, মরেই তো আছি, মরার আর বাকি কি আছে? শারীরিকভাবে মরে গেলে আরো ভালো হতো।
ক্রিমিয়ার হাটে বিকৃত হতে হতো না? বন্দরে নোঙর করলো জাহাজ। আমাদের ঠাঁই হলো কোথায় জানো? সুলতান সুলেমানের হারেমে। চমকে উঠল ইন্দ্রনীল। সে ইতিহাসের অধ্যাপক। সুলতান সুলেমান সম্পর্কে সে পড়েছে। তুরস্কের অটোমান সাম্রাজ্যের 10ম সুলতান, 16 শতাব্দীতে ইউরোপের বিশাল বড় সাম্রাজ্যের অধিপতি। তাহলে তাহলে এই মেয়ে কি সত্যি সত্যি ইতিহাসের পাঁজর থেকে উঠে আসা আশ্চর্য প্রহেলিকা? যত শুনছে তত অবাক হয়ে যাচ্ছে, আর বিস্মিত হচ্ছে আয়নায় ফুটে ওঠা অদ্ভুত দৃশ্যগুলো দেখে। ধীরে ধীরে আয়নায় ফুটে উঠছে এক নতুন দৃশ্য, সুলতান সুলেমানের হারেমখানা। ওই যে সারি সারি প্রাসাদ ঘিরে দাঁড়িয়েছে সুউচ্চ দেওয়াল, ওই দেওয়ালের ও প্রান্তে রয়েছে উসমানীয় সাম্রাজ্যের প্রাণভ্রমরা। বাবেল সালাম, উর্তাকাপি, বাবি সাদাত, এরকম বিশাল বিশাল তোরণ। পুরোপুরি প্রমিলা রাজ্য। ফোয়ারা, বাগান, বাগিচা, রত্নশালা, হামাম থেকে শুরু করে রসুইখানা, ধোপাখানা সব আছে। খোঁজা প্রহরী আর দাসী বাঁধিতে ভর্তি। কত লতাপাতার গাছ, জীবন্তী, শ্বেত, মুস্কক, বন্দুক, এরকম বিচিত্র সব উদ্ভিদ। অশ্বত্থ গাছ বেয়ে উঠত এরা। সাপ আটকানোর জন্য এগুলোর ব্যবস্থা। পোষা থাকতো টিয়া, শারিকা, ভিংরাজের মতো পাখি। সাপ দেখলে এরা ছটফট করে উঠত। ইন্দ্রনীলের চোখের সামনে আয়নার মধ্যে ভেসে উঠছিল সুলতানের হারেম, প্রাসাদ, ফোয়ারা, বাগিচা থেকে শুরু করে অন্দরমহল পর্যন্ত যেন যবনিকা উন্মোচিত হচ্ছে। আয়েশা বলল, এ তো শুধু হারেমের স্বর্গের দিক। নরকটা যে কি ভয়ঙ্কর তা যদি জানতে। কাফেস, যাকে বলে হারেমের কারাগার। কেলাতে উদাসী মানে জল্লাদের ঘর। এক এক সময় জল্লাদগুলো অপরাধীদের মুন্ডু কেটে রক্ত মাখা হাত ধুতো ফোয়ারার জলে। আরও একটা ঘর ছিল যেখানে কালো জাদু করা হতো। কারাগারের যন্ত্রণাটা বড় কষ্টের। অমানুষিক অত্যাচারে কেউ কেউ খোড়া অন্ধ হয়ে যেত। একদিকে প্রেতেদের মেলা, ওপারে পরীদের খেলা। ওই অন্ধকার নরকে বাতাস থেকে ভেসে আসতো খিলখিল হাসি, আতরের গন্ধ আর নুপুরের রিনিঝিনি। আমাদের সকলকে ওই হারেমে নিয়ে যাওয়া হলো। প্রাসাদের ওপর থেকে উকি ঝুঁকি মেরে দেখছে মেয়েদের দল। কেউ একজন বলল, ওদের দিয়ে মনে হয় ফরমাইশ খাটাবে। সুলতানকে খুশি করা অত সহজ কাজ না। খিলখিল করে হেসে উঠল বাকি মেয়েগুলো। রোজ সেসব না দেখে চিৎকার করে হঠাৎ প্রহরীদের অস্ত্রাব্য গালাগালি দিতে শুরু করলো। সুলতানের মা হাফসা সুলতান দোতলায় দাঁড়িয়েছিলেন। শোরগোল কানে যেতেই ওপর থেকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, এত চেঁচানোর কি আছে? একটু শান্ত হ। খোঁজা প্রহরী নিগারাগা নিচে থেকে জবাব দিল, নমস্তে বেগম সাহেবা, নতুন কৃতদাসীরা এসেছে ক্রিমিয়া থেকে। এই মেয়েটা সেই তখন থেকে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে বেগম সাহেবা। আপনি কিছু করুন, ভীষণ অবাধ্য এই মেয়ে। ওদের আমার কাছে নিয়ে আয়। আমাদের শক্ত করে ধরে খোঁজা প্রহরীরা নিয়ে গেল হাফসা সুলতানের সামনে। চেপে ধরে তারা রোজকে বসালো শৌখিন গালিচার ওপর। রোজ তখনও রাসান ভাষায় গালাগাল করে চলেছে। হাফসা সুলতান বললেন, এত চেঁচানোর কি আছে? একটু শান্ত হও। রোজ অবাক হয়ে তার দিকে তাকালো। রাসান ভাষা তার মাতৃভাষা। তারপর কাতর কণ্ঠে কেঁদে বলল, জোর করে ওরা আমায় এই নরককুণ্ডে নিয়ে এসেছে। আমায় বাঁচান, না হলে আমায় যে আত্মহত্যা করতে হবে। আর কোনো উপায় থাকবে না। এখানে সবাই সুলতানের সম্পত্তি, তাই চুপ করে থাকো।
কে কোথায় আছিস? নিয়ে যায় কে? প্রহরীরা সকলে আমাদের নিয়ে গেল স্নানের ঘরে। নিগার আগা চেঁচিয়ে একজনকে বলল, এই কে আছো? শোনো, এদের সকলকে স্নান করিয়ে যেন হাম্মামে নিয়ে আসা হয়। হাম্মাম হলো হাকিম সাহেবা মানে মেয়ে মহলের চিকিৎসকের ঘর। আমরা তখন অসহায়, যা বলছে তাই শুনছি। এতদূর বলে একটু থামলো আয়েশা। ইন্দ্রনীল ইতিহাসের অধ্যাপক, ইতিহাস তাকে গভীরভাবে টানে, কিন্তু এমন আশ্চর্য আয়নার সামনে বসে তাকে কয়েকশো বছরের প্রাচীন ইতিহাস থেকে উঠে আসা ঘটনাগুলো শুনতে হবে তা সে স্বপ্নেও ভাবেনি। মনে মনে ভাবল প্রিয়ব্রতর দাদু না থাকলে হয়তো এত কিছু জানাই হতো না। সেই তো এই তুরস্কের কন্যাকে বাংলা শিখিয়েছে, না হলে বিজাতীয় তুর্কি ভাষা শুনে ভূতপ্রেতের উৎপাত ভেবে বাড়িটা ছেড়ে পালাতে হতো। এগুলোর চেয়েও আশ্চর্য, আয়নার মধ্যেই মেয়েটা রূপকথার গল্পের মতো বেঁচে আছে কিভাবে? এত দীর্ঘকাল ধরে কোন মায়াশক্তির বন্ধনে এই কন্যা আবদ্ধ? ভাবলেই শরীরের প্রতিটা রোমকূপ শিহরিত হয়। ইন্দ্রনীলকে চুপ করে থাকতে দেখে আয়েশা বলল, তুমি মনে হয় ক্লান্ত, যাও ঘুমিয়ে পড়ো। কাল রাতে আয়নার সামনে এসো। আর হ্যাঁ, আয়নার দেরাজে যে কিতাবটা রেখেছ ওটা যেখানে ছিল সেখানে রেখে দাও। ইন্দ্রনীল বাধ্য ছেলের মতো তাই করল। অন্ধকারে হাতড়ে হাতড়ে দেরাজটা খুলে নিল। ডায়েরির মতো বইখানা বার করতেই ধীরে ধীরে আয়না থেকে সব যেন নিমেষে উধাও। চারিধারে নকশায় জ্বলতে থাকা নীল মায়াবী আলোগুলো স্তিমিত হয়ে নিভে এলো। এখন সারা ঘরময় ঘন অন্ধকার। হঠাৎ জ্বলে উঠল ঘরের আলোটা। বুঝল কারেন্ট এসেছে, না হলে হয়তো লোডশেডিংই হয়নি। এ যেন এক অলৌকিক যোগসূত্র। সে ডায়েরিটা টেবিলের ড্রয়ারে রেখে আলো নিভিয়ে শুয়ে পড়ল। ভাবতে লাগলো ওই ডায়েরির মতো বইটার সাথে আয়নার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, না হলে সেটা বার করার সময় ওভাবে সব বদলে গেল কি করে? সহজে চোখে ঘুম এলো না তার। অন্ধকারে শুয়ে মায়াবী আয়নাটার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল। পরের দিন সকালে আবার গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখল ইন্দ্রনীল। সত্যি খুব নিরিবিলি। বাগানে কত রকম পাখি আসে, পরিবেশটাই অন্যরকম লাগে। নিজের কাজকর্মগুলো সেরে ফেলে দুপুরে থিসিস নিয়ে বসল। পড়াশুনো করতে করতে কেবলই মনে হচ্ছিল কখনো রাত নামবে, আবার বসবে ওই মায়াবী আয়নার সামনে। দেখতে দেখতে সূর্যাস্তের পর ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। ঘরের আলো না থাকলে গোটা বাড়িটা কেমন ভুতুড়ে মনে হয়। একটু রাতের দিকে ডায়েরিটা বার করে খুলতেই ঠিক আগের দিনের মতো লোডশেডিং হয়ে গেল। ইন্দ্রনীল আবার অন্ধকারে হাতড়ে হাতড়ে আয়নার দেরাজের ভেতর বইটা রেখে দিল। সঙ্গে সঙ্গে আশ্চর্যজনকভাবে আয়নার চারধারের নকশা থেকে নীল আলোর রেখা বিচ্ছুরিত হতে লাগলো, ঠিক আগের মতো। আয়নায় ফুটে উঠল আয়েশার অবয়ব। ইন্দ্রনীল চেয়ারটা টেনে সামনে বসে বলল, এই তো আয়েশা, বাকি কথাগুলো শুনবো বলে সারা দিনটা মনটা কেমন উসখোস করছিল। বলো, বাকিটা বলো তুমি। কথাটা শুনে আয়েশা খিলখিল করে হেসে বলল, তাই বুঝি আমার বন্দি জীবনের কথা তোমার এত ভালো লেগেছে? না না, তা নয়, আমার জানতে ইচ্ছা করছে বাকিটা। তবে শোনো। বলতে বলতে আয়েশার পেছনের গোটা আয়নাটা জুড়ে ফুটে উঠতে লাগলো সেই হারেমের দৃশ্যটা। দেখতে পাচ্ছ কি? প্রাসাদ অলিন্দের ওপ্রান্তে হেঁটে বেড়াচ্ছে এক মোহময়ী নারী, ভীষণ সুন্দরী। তবে রোজের মতো নয়। রোজ যেন সব মেয়েদের মধ্যে সেরা সুন্দরী। ওই মেয়েটির সাথে সাথে আসছে বেশ কয়েকজন প্রহরী আর অনুচর। আরে, প্রাসাদের অলিন্দে যে সুন্দরী মেয়েটাকে দেখছ, উনি হলেন মাহেন্দ্র ভেরান, সুলতান সুলেমানের স্ত্রী। ইন্দ্রনীল স্পষ্ট দেখতে পেল অপরূপা সুন্দরী মাহি দেভরানকে। সেদিন হারেমে আমাদের সবাইকে নতুন পোশাক দেওয়া হলো, হেলাহি সব খানা পিনার ব্যবস্থা। রোজের যেন কোনো দিকে মন নেই। হঠাৎ নিগারাগা এসে জানালো, সবাই হুঁশিয়ার, সুলতান আসছেন হারেম পরিদর্শন করতে। তোমরা মেয়েরা
সবাই কিন্তু সারিবদ্ধভাবে প্রাঙ্গণে দাঁড়িয়ে পড়বে। অগত্যা ভয় ভয় সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম। দেখলাম দূর থেকে হেঁটে আসছে এক সুপুরুষ যুবক, পরনে সোনা বসানো শেরওয়ানি, তার উপর কালো আলখাল্লা, চুনি পান্না বসানো ব্রোচ, পাগড়িতে বসানো সুন্দর একটা পদ্মরাগমণি। নতুন মেয়েদের দেখতে লাগলেন। নেগামাগা চেঁচিয়ে বলল, সবাই কুর্নিশ করো। মাথা নিচু করে দাঁড়িয়ে কুর্নিশ করতে লাগলাম। আর চোখে তাকিয়ে দেখি রোজ হাঁ করে চেয়ে আছে সুলতানের দিকে। বুকের রক্ত হিম হয়ে এলো। সুলতান ধীরে ধীরে রোজের কাছে আসতে সে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসল। মাথা ঘোরার নাটক করে ঢলে পড়ল সুলতানের গায়ের উপর। সুলতান সুলেমান দু হাতে ধরে ফেললেন তাকে। অস্বস্তিকর অবস্থায় ইব্রাহিমের দিকে চেয়ে বললেন, কি হলো? ইব্রাহিম পারগালি সুলতানের খাস সহচর বললেন, জাহাপানা, ওর শরীরটা খারাপ মনে হয়। সুলতান অচৈতন্য রোজের মুখের দিকে চেয়ে রইলেন। বাঁকা ভ্রু যুগল, টিকালো নাক, পেলুপ কোমল গোলাপের পাপড়ির মতো দুটো ঠোঁট, শুভ্র ত্বকের উজ্জ্বলতা। মন্ত্রমুগ্ধের মতো দেখলেন সুলতান। জাহাপানা, আমরা ওদিকটায় যাচ্ছিলাম। সে তো যাচ্ছিলাম, কিন্তু একে এখন এর বিশ্রামের কক্ষে পাঠানো হোক। ওর যত্ন নিতে বলো। এই বলে সুলতান একজন দাসীর দায়িত্বে রোজকে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে গেলেন। আমি দূরে দাঁড়িয়েছিলাম। কিছু দূর গিয়ে আমার দিকে এক ঝলক তাকালেন। তারপর মৃদু হাসতে হাসতে উজিরদের সঙ্গে চলে গেলেন। কেবল যাওয়ার সময় ইব্রাহিমকে বললেন, রাত্রে খানা পিনা গানা বাজানা হবে, নতুন মেয়েরাও থাকবে। সুলতান চলে যাওয়ার পর রোজকে নিয়ে যাওয়া হলো বিশ্রাম কক্ষে। আমিও সাথে গেলাম। দাসী ওকে পালঙ্কে শুয়ে দিয়ে চলে যেতেই ও এক চোখ বুঝে আমার দিকে তাকালো। ভাবলাম, কি শয়তান মেয়েটা। বলল, আমি আছি তো, সুলতানকে দেখলি? সব সময় তোমার পাশে আছি। কি রূপ! বাতাসের মধ্যে আমি যেন মিশে আছি। পাগল করার মতো। আমি হতভম্ব হয়ে ওর দিকে চেয়ে রইলাম। যে মেয়েটা এত চিৎকার চেঁচামেচি করে সকলকে অস্থির করে তুলল, সে কিনা এমন কথা বলছে। মুখ টিপে হেসে বললাম, ডাইনি, শয়তানি, তোর পেটে পেটে এই ছিল? সুলতানের কাছে তো যেতেই হবে, আজ না হলে কাল। তবে দেখিস, একদিন এই সব কিছুর প্রতিশোধ আমি তুলব। আজ রাতের ঝলকটা শুধু দেখিস। কি করবি তুই? ধৈর্য ধর। এখন যা, পালা এখান থেকে। ইন্দ্রনীল লক্ষ্য করল আয়নার ক্যানভাস আবার বদলে যেতে শুরু করেছে। ভেসে উঠছে সুলতান সুলেমানের নাচমহল, যেন মায়াবী স্বপ্নের দেশ। ইন্দ্রনীল অনুভব করল তার নাকে যেন কোথা থেকে দামি আতরের গন্ধ আসছে। এলাহি আয়োজন, খাওয়া দাওয়া গান বাজনায় সব মশগুল। সুলতান দামি গালিচার ওপর বসে নৃত্য আর সঙ্গীত দেখছেন। এক একজন হারেম কন্যা দেহবল্লরীতে অপূর্ব ভঙ্গি তুলে নেচে যাচ্ছে। সুলতানের কাছে এক একজন মেয়েরা নিজের নাচ আর রূপ যৌবনকে তুলে ধরতে ব্যস্ত। আমিও বসেছিলাম, দেখছিলাম ওদের ছলা কলা। মেয়েরা যখন নাচের পর ক্লান্তিতে নরম গালিচায় গায়ে দিয়েছে, তখন দেখি রোজ উঠে দাঁড়ালো। সুলতানের নজর গেল সেদিকে। তারপর উত্তেজক মুদ্রা তুলে সঙ্গীতের তালে তালে নাচতে শুরু করলো। সকলে রীতিমতো হতবাক। সে কি নৃত্য! শরীরের প্রতিটা খাঁজ ভাঁজ যেন অপূর্ব ছন্দে নিচে চলেছে। পশ্চিমী কায়দায় এমন সব ভঙ্গিমা দেখাচ্ছে যে চোখ ফেরানো যায় না। কোমর বিছার ঝনাত ঝনাত শব্দ মুখরিত হয়ে উঠছে। সুলতান মোহিত হয়ে তাকিয়ে আছেন তার দিকে।
যখন নাচ শেষ হলো তখন তার শ্বাস ওঠানামা করছে, ঠোঁটের কোণে বিন্দু বিন্দু ঘাম। সুলতানের মুখ দেখে মনে হলো এই কন্যাকে তার আজই চাই। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়েশা বলল, সে রাত্রি সুলতানের ঘরে ডাক পড়ল রোজের। আমি জানতাম এমনই কিছু হবে, হলেও তাই। রোজ দেখে সেজে গুজে গায়ে আতরের গন্ধ ঠেলে চলে গেল। আমরা মেয়েরা অপেক্ষা করতে লাগলাম। সারা রাত আমোদ আহ্লাদের পর ভোরের দিকে সে ফিরে এলো হারেমে। সকলের কত জিজ্ঞাসা। কেউ বলে, বাবা, এক রাতেই সুলতানের মন গলিয়ে ফেললি দেখছি। কেউ আবার চিমটি কাটে বিচ্ছিরি ইশারা করে। আমি বললাম, হ্যাঁ রে রোজ, সর্বনাশী, সুলতানকে কি জাদু করলি? রোজ নয়, বল হুররাম। কাল থেকে আমার নতুন নাম দিয়েছে সুলতান। ইন্দ্রনীল চমকে উঠল। হুররেম নামটা তার চেনা, তবে কি এই সেই হুররেম সুলতান? ইন্দ্রনীল প্রশ্ন করল, আচ্ছা, এই এই হুররেম হুররেম এই নামের মানে কি? হুররেম মানে জীবন সুধা। সুলতানের মনের মণিকোঠায় জায়গা করে ফেলেছিল মেয়েটা। আমি রোজকে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে, কি হলো, বলবি তো মুখ পুরি? সুলতান আমার মনের কথা শুনল, আমার সব কথা, ছোটবেলার কথা, বাবা মায়ের কথা, সব কিছু। কত হাসি ঠাট্টা হলো। সুলতান মজাও করতে পারে বটে। তোরা দেখিস, একদিন সুলতান আমায় ঠিক ভালোবাসবে, আর সেদিনই হবে আমার প্রতিশোধের দিন। রোজকে আমি চিনতাম, কিন্তু ওর প্রতিশোধের ব্যাপারটা ঠিক বুঝতে পারতাম না। কথা বলতে বলতে আয়েশা ইন্দ্রনীলকে বলল, একটা কথা বলবো, রাখবে? কি বলো? কতদিন আমি বাইরেটা দেখিনি, এই আয়নার মধ্যে বন্দি হয়ে আছি। আমায় আমায় বাইরে নিয়ে যাবে? আমি? কিন্তু কিন্তু কিভাবে? এই আয়নার বাইরে বেরোনোর সাধ্য আমার নেই। তুমি যদি পারো আয়নাটা কাল রাতের দিকে বাইরে নিয়ে যাও। বুড়োকে বলেছিলাম, তার শরীরে তো অত জোর ছিল না, আর আমি জানি তুমি পারবে। খুব সাবধানে নিয়ে যাও। এখন যাও, আর রাত জেগো না। কাল আবার আয়নার সামনে এসো, কেমন? বেশ বেশ, আমি চেষ্টা করে দেখব। এই বলে দেরাজ থেকে ডায়েরির মতো বইটা বের করে নিল সে। আয়নার দীপ্ত নিভে গেল, মিলিয়ে গেল আয়েশা। ইন্দ্রনীল ঘর অন্ধকার করে শুয়ে পড়ল। ঘুম যেন চোখে আসে না। মনের মধ্যে ভাসছে আয়নায় দেখা হারেমের দৃশ্যগুলো। স্থির করল পরের দিন রাতে আয়নাটা বাইরে নিয়ে যেতেই হবে। আয়নাটা পেল্লাই বড়সড় হলে কি হবে, খুব একটা ভারী নয়। সকাল থেকে ভেবেছে কিভাবে বাড়ির বাইরে বার করবে সেটা, কিন্তু সন্ধ্যের পর সেটা চাগিয়ে তুলতে বুঝেছে আকারেই বড়, ওজন তেমন না। অতি সন্তর্পণে সেটা দোতলা থেকে নামালো ইন্দ্রনীল। তারপর বাগানের পিছনের দিকে ঠিক পানাপুকুরের ধারে একটা গাছে হেলান দিয়ে সেটাকে রাখল। চাঁদের আলো পুকুরের জলে এসে পড়ছে। চারপাশে অজস্র জোনাকি পোকা ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক। চারিদিকটা ভীষণ নিস্তব্ধ। ইন্দ্রনীল বইটা নিয়ে আয়নার দেরাজটা খুলে রাখল। নকশা করা ফ্রেম থেকে ধীরে ধীরে বিচ্ছুরিত হতে থাকলো নীল রঙা আলো। জোনাকিগুলো এখন আয়নাটা ঘিরে ঘুরে বেড়াচ্ছে। মিটমিট করে জ্বলছে তাদের সবুজ হাবো আলোর ফুটকি। আবারও আয়নায় ফুটে উঠল আয়েশার অবয়ব। গোটা পুকুর ধারটা যেন রূপকথার একটা মায়াবী জগতে পরিণত হয়েছে। ইন্দ্রনীল বলল, আয়েশা, তোমার কথা মতো আমি আয়নাটা বাইরে এনেছি। বাড়ির পিছনের দিকে এই জায়গাটা। আয়েশার চোখ মুখে এখন অনাবিল খুশি ঝিলিক দিয়ে উঠল। চার দেওয়ালের বাইরে বেরোনোর আনন্দটা যেন উপভোগ করছে সে।
আনন্দে চোখের কোণ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার। তুমি তুমি আমার মনের ইচ্ছে পূর্ণ করলে। তোমায় যে কি বলে ধন্যবাদ দেব। তুমি খুশি হয়েছ এই ঢের। এবারে আমায় বলো দেখি, তুমি তুমি এই আয়নায় কিভাবে বন্দি হলে? রোজ মানে হুররেমের প্রতিশোধের ব্যাপারটাই বা কি? বলবো, সব বলবো। আয়নার পটভূমি জুড়ে আবার উদ্ভাসিত হচ্ছে সুলতানের হারেম, সেই প্রাসাদে ঘেরা মায়া রাজ্য। আয়েশা বলতে শুরু করলো, এরপর একদিন হঠাৎ করেই সুলতানের শয্যার ডাক পড়ল আমার। সুন্দরী ছিলাম, তাই আমার দিক থেকে নজর ফেরাননি সুলতান। আমাদের ইচ্ছে থাকা আর না থাকা, সুলতানের হারেমেই তার কৃতদাসী আমরা, সুলতানের সম্পত্তি। তিনি যাকে চাইবেন তাকেই ভোগ করবেন। মেহেদি, ফুলের তেল, চোখের সুরমা, কাজল, গায়ে আতর ঢেলে গেলাম সুলতানের কাছে। সত্যি সুলতানের মুখ দিয়ে যেন মধু ঝরে। আমায় বলল, আরে তোমার চোখ দুটো বহুত খুবসুরত আছে, জান্নাতের হুরিদের মতো। হুরি মানে তোমাদের ভাষায় পড়ি। সুলতানের এই প্রশংসা কার না ভালো লাগে। আমরা মেয়েরা বোকা গো, বড় বোকা। ভুলে যাই যে আমরা হারেম কন্যা, সুলতানের ভোগের বস্তু। তারপর আর কি, সুলতানের মিষ্টি মিষ্টি কথায় মন ভুলে গেল। সেও বাকি মেয়েদের মতো হরণ করলো আমার সতীত্ব, ইচ্ছে মতো ভোগ করলো আমায়। বাধ্য হয়ে সঁপে দিতে হলো নিজের রূপ যৌবন। বলতে বলতে আয়েশার চোখের কোণ বেয়ে আবারও গড়িয়ে পড়ল জলের ধারা। তবে এই অশ্রু আনন্দের নয়, বড় যন্ত্রণার, বড় কষ্টের। এইভাবেই হারেমে কেটে যাচ্ছিল দিন। হারেমের মেয়েরা সবাই সুলতানের সম্পত্তি, আর কোনো পরপুরুষ তাদের কাছে আসতে পারত না, একমাত্র খোঁজারা ছাড়া। খোঁজা যে কাদের বলে আগে জানতামই না। একদিন তো ইনি রোজকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, লোক বলে আমরা সুলতানের সম্পত্তি, পুরুষদের কোনো অধিকার নেই আমাদের ওপর। তবে এখানে তো এমন অনেক লোক আছে যারা সবসময় নজরদারি করছে। নিগার আগা, শুম্বুল আগা, এরা তো চাইলেই আমাদের লুকিয়ে চুরে ভোগ করতে পারে। তুই না একটা বোকার হতো। ওরা তো খোঁজা। মানে ওদের সেই ক্ষমতা নেই, ওদের পুরুষত্ব নষ্ট করে দেওয়া হয়েছে। শুনি শিউরে উঠলাম আমি। পরে জেনেছিলাম বিশেষ পদ্ধতিতে নাকি ওদের পুরুষত্ব নষ্ট করে দেওয়া হতো। কি মর্মান্তিক বলো তো। ইন্দ্রনীল এক মনে বসে সব শুনছে। রাত যত বাড়ছে পুকুরধারটাও যেন তত মায়াবী জগতের মতো হয়ে যাচ্ছে। মনে মনে ভাবছে এমন একজনের সাথে সে কথা বলছে যে কিনা কয়েকশো বছর আগেকার যুবতী, কোনো যুগ থেকে উঠে আসা নারী। এভাবেই দিন কেটে যাচ্ছিল। সতীত্ব গেলে কি হবে, হারেমে বেশ বহাল তবিয়তে ছিলাম। খানা পিনা, আনন্দ, উৎসব সবই ছিল। জানো, ওইখানে বছর বছর টিউলিপ উৎসব হতো। তখন সুলতানের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে হারেমে আসতো। সেবার টিউলিপ উৎসবে সকলের সঙ্গে সুলতানের স্ত্রী মাহেদেভরানও এলো। চারিদিকে তখন ফুলের মেলা, রসুইখানায় ভালো ভালো রান্না হচ্ছে, হাসি ঠাট্টায় সবাই মুশকুল। আমি আর রোজ দাঁড়িয়ে গল্প করছিলাম। হঠাৎ মাহিদেভরানকে তার খাস বাদি ইশারা করে আমাদের দেখিয়ে দিল। সেও হাঁটতে হাঁটতে এদিকে এসে বলল, তোমরা দুজন আমার সাথে এসো। আমি আর রোজ তার পিছু পিছু হারেমের উপরতলায় গেলাম। একটা ফাঁকা ঘরে ঢুকে আমাদের ডেকে দরজা বন্ধ করে দিল সে। ভেতরে আমি, রোজ আর মাহিদেভরান। মাহিদেভরান রোজের দিকে চেয়ে বলল, ও
তুমি বুঝি আলেকজান্ড্রা? ও নামে আমায় একটু ডাকে না, সুলতান আমায় হুররাম বলে ডাকেন। আরে জানি জানি, হারেমের খাতায় আলেকজান্ড্রায় লেখা ছিল, গলতি সে ভি সুলতানকে বশ করার চেষ্টা করো না তোমরা, वरना मुझसे बुरा কেউ হবে না। সুলতান হয়তো তোমায় বিয়ে করতে পারে, কিন্তু ওর ভালোবাসা তুমি অর্জন করতে পারোনি। কথাটা শুনেই মাহিদেব রানের মুখ ঈর্ষায় লাল হয়ে উঠল। কাণ্ডজ্ঞান হারিয়ে চেঁচিয়ে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা, বহুত জুবান চল রা হ্যায় না। হারেমে এমন জায়গায় পুঁতে দেব কেউ খুঁজেও পাবে না। চাইলে জল্লা দিয়ে তোর গলা নামিয়ে কেলাতে ওদাসির পাঁচিলে রেখে দেব। আমি মাহিদ রেভানের পায়ে ধরে বললাম, তো ভাই আপনার অমন করবেন না, ও ও কি বলতে কি বলেছে, ওকে মাফ করে দিন। আমার কথাগুলো যেন মনে থাকে, সুলতান সির্ফ মেরা, তোদের মতো কৃতদাসীদের নয়। এই বলে দরজা খুলে গট গট করে হেঁটে বেরিয়ে গেল। তাকিয়ে দেখি রোজ রাগে ফুঁসছে। তার চোখ দেখে মনে হলো সুযোগ পেলে মাহিদেব রানকে ভস্ম করে দেবে। আমরা পড়লাম বড় সমস্যায়। সুলতান আমাদের মতো মেয়েদের সঙ্গ চায়, ওদিকে ওর স্ত্রী রমন শাসানি। মদিরা হারেমে নিষিদ্ধ ছিল, কিন্তু আমাদের বেলায় মদের ফোয়ারা ছুটত। সেদিন সন্ধ্যে থেকেই রোজ মদিরা পান করে যেন উন্মত্ত। তার মনে জ্বলছে বিষের জ্বালা, সাপের মতো ফুঁসছে। হারেমে আসার পর থেকে জোর করে মদে চুমুক দিতে বাধ্য করেছে এরা। আমিও মদিরার পাত্র নিয়ে একপাশে বসে আছি। হঠাৎ সুলতান সুলেমান এসে সবার সামনে রোজকে পাঁজা কোলা করে নিয়ে চলে গেল। রোজ ও বেত্তামিজের মতো সুলতানের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। আমরা হতভম্ব। সুলতান কিচ্ছু বলল না, শুধু চুলটা আলতো করে সরিয়ে চুম্বন করলো। এরপর থেকে সুলতান বেশিরভাগ সময় রোজের সঙ্গ চেয়েছে, আর তাতে মাহিদ রেভান ক্ষোভে দুঃখে হিংসার জলে পুড়ে গেছে। একদিন সুলতানের ঘরে রোজের বদলে আমার ডাক পড়ল। যেতে গিয়ে দেখি ঘরের দরজায় আগে থেকেই দাঁড়িয়ে আছে মাহিদেব রান। সুলতান তখন আসেনি। আমায় দেখে বাঁকা হাসি হেসে বলল, क्या सोचा था, আজ সুলতানের সাথে থাকবি? আমরা হারেমের বাদী, এসব আমরা ভাবি না, কিন্তু আমার না পেয়ে সুলতান যদি রেগে যান? হ্যাঁ কা, আমি ওর বেগম, আমি বুঝে নেব। বলে দরজাটা মুখের ওপর বন্ধ করে দিল। আমি ফিরে এলাম হারেমে। কিছুক্ষণের মধ্যে দেখি সুলতান এসে হাজির। তুমি এলে না যে? বলতে গেলাম আপনার বেগম, কিন্তু বলা হলো না। অজানা ভয়ে চুপ করে রইলাম। বুঝেছি, মাহিদেব রানীর সাথে দেখা হয়েছে। এখন আর রাগ করো না, চলো। খানিকটা চুপ করে থাকার পর আয়েশা কাঁদতে কাঁদতে বলল, এরকম জীবন আমি চাইনি গো। কেবল কষ্ট, দুঃখ আর যন্ত্রণা, শুধু যন্ত্রণা। ইন্দ্রনীলও নিশ্চুপ হয়ে রইল। এই দুঃখে সান্ত্বনা দেবার মতো ভাষা তার নেই। মনে হলো চারিপাশে গাছপালাগুলো যেন উদাস হয়ে রয়েছে। এক টানা একটা ঝিঁঝি পোকা ডাকছিল, সেটাও থেমে গেছে হঠাৎ। কিছুক্ষণ চুপ করে থাকার পর আয়েশা বলল, জানো, হারেমে অশিক্ষিত মেয়েদের ঠাঁই নেই। মানে তোমাদের পড়াশোনা করতে হতো? তা নয় তো কি, রাজনীতি পড়েছি, গণিত শাস্ত্র, হিসাব শাস্ত্র অভ্যেস করেছি, প্রেমের উপাখ্যান, হাসির কিস্সা, আরও কত কি পড়েছি সেখানে। যেন প্রতি রাত্রে রাজ্যের সংবাদ পড়ে শোনাতে হতো সুলতানকে। এটা হারিমবাসিনীরাই পড়ত।
ওসব বাদ দাও, ওসব বিদ্যা কোনো কাজে লাগেনি। জানো, হারেমে এসে মাহিদেবরান একদিন হুরেমকে মানে রোজকে প্রচণ্ড মারধর করলো, এমনকি তাফেসে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল। কারাগারের অন্ধকারে স্যাঁতস্যাঁতে দুর্গন্ধময় পরিবেশে থাকতে হতো। কি অত্যাচার তুমি ভাবতে পারবে না। জানতে পেরে সুলতান প্রচণ্ড রেগে গেলেন, হুরেমকে বার করে আনলেন। মাহিদেবরানের মুখ চুন হয়ে গিয়েছিল সেদিন। একটু থেমে সে চোখ বড় বড় করে বলল, রোজ ছিল সাক্ষাৎ জীবন্ত ডাকিনী। যদিও বুঝতে অনেক দেরি হয়েছিল, হারেমের অনেক কড়া নজরদারির ভিতরেও সে কোথা থেকে যেন বিষ জোগাড় করে এনেছিল। কি সাংঘাতিক, আমরা কেউ ঘুণাক্ষরেও টের পাইনি। সেদিন সুলতানের ঘরে ঘুরে ফিরে আবার আমারই ডাক পড়ল। রোজ আমার প্রাণের বন্ধু। সে একটা পানপাত্রের শরবত এনে আমার হাতে দিয়ে বলল, শোন, এটা নিয়ে যা, সুলতানকে দিবি, দেখবি তোকে আদরে আদরে ভরিয়ে দেবে। কি এটা? মদ নয়, শরবত। তুই খালি হাতে যাস না, সুলতানকে ভালোবেসে দিস, দেখিস তোকে 2-3 আসবার বকশিসও দিতে পারে। আমি বা জানবো কি করে ওতে মেশানো আছে প্রাণঘাতী বিষ? পানপাত্র হাতে চলে গেলাম সুলতানের ঘরে। আমি যেতেই দেখি সুলতান শয্যায় আমারই জন্য অপেক্ষা করছে। পানপাত্র দেখে বলল, কি এনেছো? শরবত। আমার জন্য? এত ভালোবাসো আমায়? বলে আমার হাত থেকে পানপাত্রটা নিল। জানো, রোজের হিসেবে সেদিন ভুল ছিল। সুলতান ওকে অসম্ভব বিশ্বাস করতো, কিন্তু জানতো না সুলতানের চোখে হুররেম আর অন্য মেয়েরা এক নয়। একজন খোঁজা প্রহরীকে ডেকে তিনি হঠাৎ আমার দেওয়া শরবতের কিছুটা একটা পানপাত্রে ঢেলে তার হাতে দিলেন। ওই শরবত খেয়ে নিমেষের মধ্যে বিষক্রিয়ায় চোখ মুখ বেঁকে গেল তার। ছটফট করতে করতে মরে গেল ওই খোঁজা। আমার সারা শরীর তখন ভয়ে কাঁপছে, বুকের ভেতরটা যেন হাতুড়ির ঘা পড়ছে। সুলতান শক্ত হাতের মুঠোয় আমার চুলের গোছা চেপে ধরে বলল, সর্বনাশী, এই ছিল তোর মনে আমার বিষ দিয়ে মারবে? আমি অসহায় চোখে তার দিকে চেয়ে বললাম, সুলতান, আমি কিছু জানি না। হুররেম আমায় এই পানপাত্র দিয়েছিল, বিশ্বাস করুন, আমি কিছু জানি না সুলতান। তোর এত বড় সাহস, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস। দেখ তোর কি হাল করি আমি। বলতে বলতে প্রহরীদের ডাকলো। তারা সুলতানের ঘর থেকে টেনে হিঁচড়ে আমায় নিয়ে যেতে লাগলো কাফেজের দিকে। আমি কাকুতি মিনতি করে উঠে বললাম, আমি নির্দোষ, আমায় ফাঁসানো হয়েছে, তোমাদের পায়ে পড়ি, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ছেড়ে দেব? তোকে যে মেরে ফেলেনি এই ভাগ্য ভালো। তোর মতো ডাইনিকে খালকুঠুরিতে বন্দি করেও মনে শান্তি হবে না সুলতানের। চারদিকের অত আলো রোশনাই এক নিমেষের মধ্যে যেন অন্ধকার হয়ে গেল। পাথরের সিঁড়ি দিয়ে আমায় টানতে টানতে নিয়ে গেল কালকুঠুরিতে। আলো নেই, বাতাস নেই, আবদ্ধ পরিবেশ। পাথরের ফাঁক ফুকরে ইঁদুর আর পোকামাকড়, দুর্গন্ধ ছাড়ছে। বমি পেয়ে গেল। বুঝলাম এখানে থাকলে বাঁচবো না। এই কালকুঠুরি যেন মৃত্যুর অন্ধকূপ। আমায় বন্ধ করে দিয়ে চলে গেল খোঁজারা। শুনতে শুনতে ইন্দ্রনীলের বড় কষ্ট হচ্ছিল। নিরপরাধ মেয়েটার অমন পরিণতি ভেবেই গায়ে তার কাঁটা দিয়ে উঠল। জানো ওইরকম বদ্ধ কালকুঠুরে তো অনেকগুলো দিন যন্ত্রণা সহ্য করে রইলাম। তারপর হঠাৎ একদিন সুলতান নিজে এলো কালকুঠুরির সামনে। আমি কাঁদতে কাঁদতে বললাম, সুলতান, আমি নির্দোষ, আমায় এমন করে সাজা দেবেন না সুলতান, এমন করে সাজা দেবেন না। সুলতানের গলার স্বর তখন অন্যরকম। বলল,
ঠিক আছে, তোমার জন্য আমি অন্য ব্যবস্থা করছি। বলে অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর দেখি খোঁজা প্রহরীরা এসে কালকুঠুরির লোহার দরজা খুলে দিল। আমার সঙ্গে করে নিয়ে গেল স্নানের ঘরে। স্নান করলাম বরফ শীতল জলে। তারপর দুজন দাসী আমায় এই যে এই পোশাকটা, এই পোশাক আর এই অলংকারগুলো দিয়ে গেল। বলে নিজের পোশাকের দিকে ইঙ্গিত করলো আয়েশা। বলতে বলতে আবারও তার চোখের জল। একটা ঢোক গিলে বলল, আমি ভাবলাম সুলতান আমায় হয়তো মাপ করে দিয়েছে, হয়তো বা তার ঘরে যাওয়ার জন্য এই সাজ পোশাক। আমি তৈরি হতেই খোঁজা প্রহরীরা এসে একখণ্ড কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিল। আমি ভয়ে কেঁপে উঠলাম। ভাবলাম কি জানি কি লেখা রয়েছে অদৃষ্টে। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, আমায় আমায় কোথায় নিয়ে যাচ্ছ? শয়তানের উপাসনা ঘরে গেলেই দেখতে পাবি। শুনে শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। সুলতান তাহলে আমায় মাপ করেনি, এত বড় শাস্তি দিতে চাইছে আমায়। আমি শুনেছিলাম সুলতান নাকি নানা দেশ থেকে এমন সব লোক এনেছিল যারা তন্ত্র মন্ত্র, ডাকিনী বিদ্যা, শয়তানের উপাসনা, কুফরি এসবের সিদ্ধ হস্ত। ওই শিপু নামে এরকমই এক তান্ত্রিকদের না জানি কোথা থেকে এনে রেখেছিল। তারা নাকি শয়তানের উপাসনা করত। সেই জায়গায় আমি নিয়ে গিয়ে কি করতে চায়? জোর করে আমায় নিয়ে আসা হলো শয়তানের উপাসনার ঘরে। চোখ বাঁধা অবস্থায় আমার হাত পা বেঁধে দেওয়া হলো পাথরের দেওয়ালে লাগানো শিকলে। তারপর চোখের বাঁধন খুলে গেল। দেখলাম একটা আবদ্ধ ঘর। সেখানে সূর্যের আলো প্রবেশ করে না। 4টে মশাল জ্বলছে দেওয়ালের 4 কোণায়। আমার সামনে একটা লোক কালো জোব্বা পরে দাঁড়িয়ে কটমট করে আমার দিকে চেয়ে আছে। জানো, আমাদের ইসলামে কুফরি, জিন, তন্ত্রমন্ত্র সব কিছু নাজায়েজ, হারাম, মানে নিষিদ্ধ। আর আমায় কি না এই কালো জাদুর সামনেই দাঁড় করাতে চাইছে। বুঝতে পারছিলাম না কিছু। শুধু এইটুকু বুঝলাম, এই লোকটা অশিপু, বহু প্রাচীনকালের ডাকিনীবিদ। এমনই তো কানাঘুষো শুনেছিলাম। লোকটা একটা পাথরের পাত্র আর ধারালো ছুরি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, তুই সুলতানের ক্ষতি চাস? আমায় মেরো না দয়া করে। তোকে তো মারবো না, তুই বেঁচে থাকবি, তোর আত্মা বেঁচে থাকবে। দেখ শুধু কি হয়। তারপর ছুরির ফলা দিয়ে আমার হাতের চামড়াটা চিড়ে দিল। আমি চেঁচিয়ে উঠলাম, আহ আহ! টুপটাপ করে রক্ত জমা হতে লাগলো ওই পাত্রে। হঠাৎ মশালের আলোয় খেয়াল করলাম আমার ঠিক উল্টো দিকে রয়েছে দেরাজওয়ালা একটা আয়না। লোকটার সামনে পাথরের পাত্রে রাখা নানা রকম উদ্ভট সব জিনিসপত্র, যেগুলো কোনো দিন দেখিনি। লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি এরকম বেশ কিছু পাথর, কয়েকটা জ্বলন্ত মোমবাতি, ধূপ, একটা মরার খুলি আর কয়েকটা হাড়। মনে হলো মানুষের হাড়। তাছাড়া আরও কত কিছু। সামনে রাখা একটা নীল রঙা কিতাব। মনে হলো সব যেন ডাকিনী বিদ্যার সরঞ্জাম। অদ্ভুত ভাষায় ওই লোকটা কিতাব খুলে মন্ত্রের মতো কি সব বলতে লাগলো। ওই লম্বা লম্বা হাড়গুলোকে রক্তে ভিজিয়ে নানা রকম অদ্ভুত ক্রিয়াকলাপ করতে শুরু করলো। শিকলে বাঁধা অবস্থায় এসব দেখতে দেখতে আমি ক্লান্ত। পেটে এতটুকু খাবার পড়েনি, জল পর্যন্ত না। এভাবে একটা দিন কেটে গেল। আমি সম্পূর্ণরূপে নিস্তেজ। লোকটা একভাবে অদ্ভুত পড়ে চলেছে মন্ত্র। কুফরি যে কত রকমের হয় তা নিজের চোখে দেখছি। নিস্তেজ শরীরে থাকতে থাকতে শিকল বাঁধা অবস্থা অচৈতন্য হয়ে দেওয়ালে আটকে রইলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমার শরীরে কোনো শিকল নেই। আমার খিদে নেই, তেষ্টা নেই, শরীরে অনুভূতি নেই, চোখের সামনে কেউ নেই। বদ্ধ ঘরে আমি একা। হঠাৎ খেয়াল করলাম আমি যেন দেওয়ালের উল্টো দিকে রয়েছি, ঠিক যেখানে আয়নাটা ছিল সেখানে। আটকে উঠলাম। দেওয়ালে শিকল ঝুলছে, কিন্তু ওখানে তো আমি বাঁধা ছিলাম।
এগোতে গিয়ে দেখি আমি আটকে পড়ে রয়েছে একটা আয়নার মধ্যে। এই আয়নাটা ভেঙে যাওয়ার শক্তি আমার আর নেই। চারপাশটা আরো নিস্তব্ধ হয়ে এসেছে। এখন হয়তো মধ্যরাত্রি, চাঁদটাও মেঘে ঢাকা পড়ে গেছে। গুটগুটে অন্ধকারাচ্ছন্ন পুকুর ধারে বসে এমন ঘটনা শুনতে শুনতে গা ছমছম করে উঠল ইন্দ্রনীলের। এই সেই আয়না যার সামনে তুমি বসে আছো। সময়ের স্রোতে আজ কতকাল বন্দি হয়ে রয়েছি আয়নার মধ্যে, একা, বড় একা। বাকরুদ্ধ হয়ে আয়েশার দিকে চেয়ে রইল ইন্দ্রনীল, যেন আরব্য রজনী থেকে উঠে আসা গল্প কথা। কিন্তু এ তো গল্প নয়, নিজের চোখে সে দেখতে পাচ্ছে আয়নার বন্দিনীকে। কোন সুদূর তুরস্ক দেশের ঐতিহাসিক আয়না এদেশের এমন একটা বাড়িতে এলোই বা কিভাবে তা? জানো, কতদিন যে এভাবে ওই ঘরে পড়েছিলাম জানি না। আয়নাটাকে একটা কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছিল। হঠাৎ একদিন দেখি কালো কাপড়টা সরে গেল, আর আমার সামনে দাঁড়িয়ে আছে রোজ। না, ভুল বললাম, সে তখন রোজ নয়, হুররেম সুলতান। সুলতান সুলেমান তাকে নাকি সমস্ত প্রথা ভেঙে বিয়ে করেছিল, আর ওর পাশে দাঁড়িয়ে সেই শয়তানের উপাসক ও শিপু। চমকে উঠলাম ওদের দেখে। বুঝলাম ওই ডাকিনিবেদ লোকটাই আমায় কোনোভাবে আয়নায় দৃশ্যমান করে ফুটিয়ে তুলেছে, নইলে তো আমি নির্জীবের মতো অদৃশ্য হয়ে আয়নায় আটকে থাকি। রোজ ইশারা করতে লোকটা চলে গেল। এখন আয়নার সামনে মুখোমুখি সে আর আমি। বললাম, কি ক্ষতি করেছিলাম তোর যে আমার এত বড় সর্বনাশ করলি? হ্যাঁ, তোর এই দশা না হলে আমার এই দশা হতো। তুই আজ এখানে বন্দিনী বলে আমি সুলতানের বেগম। কৃতদাসী প্রথা ভেঙে সুলতান আজ আমায় বিয়ে করেছে, যেখানে আমি ছিলাম বাঁধি। আজ গোটা উসমানীয় সাম্রাজ্যটা আমার পায়ের তলায়, আমার। আমি শুনেই চমকে গেলাম। সুলতানি ডাইনিকে বিয়ে করেছে ভেবে আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, আমায় এভাবে শাস্তি দিস না, তোরা শাস্তি দিস না। তুই তো জানিস বল আমি নির্দোষ। তাতে কি, তোরা হলি আমার পায়ের তলার সিঁড়ি, যাদের উপর দিয়ে হেঁটে হেঁটে আমি আজ এই জায়গায় এসেছি। মাহিদেভরানের জায়গাটা এখন আমার। সুলতান আমায় চোখে হারায়। বুঝলাম এই আলেকজান্দ্রা রোকসলানা এখন হুররেম বেগম হয়ে চরম প্রতিশোধ নিয়েছে গোটা উসমানীয় সাম্রাজ্যের উপর। এখন সেই সর্বে সর্বা হতে বসেছে, আর বলি হইতে হয়েছে আমায়, কিংবা আমার মতো অনেককে। হয়তোবা মাহিদেভরানও তার ষড়যন্ত্র থেকে নিস্তার পাবে না। বললাম, আমায় ফাঁসিয়েছিলিস তুই, সুলতানকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলিস, আর সেটা আমায় দিয়ে করানোর চেষ্টা করলি। জানতাম না বলে ধরা পড়ে গেলাম, না হলে অমন পাপ কাজ আমি করতাম না। এখন তুই তো ভালো সাজবি, তোর নরক যন্ত্রণার প্রতিশোধ নিতে গিয়ে আমায় জবাই করেছিস। ছি, বেশ করেছি। এই দেশ এখন আমার কথায় চলবে। আমি যা চাইবো তাই হবে। আমি চাই তুই এভাবেই এখানে বন্দি থাক, যুগ যুগান্তর ধরে বন্দি থাক। আর কোনো কথা না বলে সোজা বেরিয়ে গেল রোজ। ওই শয়তানের উপাসক এসে আয়নার দেরাজ থেকে নীল কিতাব বের করে নিল। আমি নির্জীব জড়বস্তুর মতো অদৃশ্য হয়ে পড়লাম। আবার কালো কাপড়ে ঢেকে ফেলা হলো আয়নাটা। ইন্দ্রনীল সব শুনে শেষে বলল, আচ্ছা, আমায় একটা কথা বলো। তুরস্কের এই আয়নাটা যেখানে তুমি বন্দি, সেটা এদেশে কিভাবে? আর এদেশে এলেও এই বাড়িতে কিভাবে এলো এটা? এই ব্যাপারে কিছু কি জানো তুমি? আমি ঠিক জানি না, জানবই বা কি করে? আমি তো সেই থেকে নির্জীব জড়বস্তুর মতো বন্দী হয়ে পড়ে আছি। বুড়োর মুখে শুনেছি ওই সাম্রাজ্য একসময় ভেঙে গিয়েছিল। হতে পারে উসমানীয় সাম্রাজ্য ভেঙে পড়ার পর তুরস্ক থেকে কোনো এক সময় ওই বহু জিনিস সাহায্য করে নানা দেশে চলে যায়। এরকমভাবেই হয়তো আয়না, নীল কিতাব সব কিছু এদেশে এসেছিল। বুড়ো কোথা থেকে কি
কিনেছিল জানো? বলেছিল তো এই আয়না কোন একটা জায়গা থেকে নিলামে কিনেছিল। আমি সত্যি জানি না। আর এই নীল কিতাবটা, এটাও কি এর সাথেই ছিল? দেখো, আয়নার পিছনে একটা বাক্স আছে, ওতেই নাকি ছিল। সেরকমই তো বলেছিল বুড়ো। আমি কি করে জানবো বলো? কথা বলতে বলতে ইন্দ্রনীলের মনে অদ্ভুত একটা প্রশ্ন জেগে উঠল। বলল, আচ্ছা, আমি যদি এই অভিশপ্ত আয়নাটা ভেঙে ফেলি, তাহলেও কি তোমার মুক্তি হবে না? না না, এমন কাজ করো না। কে জানে কোনো পৈশাচিক শক্তি আমায় এই আয়নায় আটকে রেখেছে। এটা ভাঙলে যদি তোমার কিছু হয়ে যায়, আমার মুক্তির জায়গা যদি আরও যন্ত্রণাময় কিছু হয়, তবে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। না না না, তুমি এরকম কিছু করো না। আচ্ছা, তুমি যখন বলছো আমি ভাঙবো না, কিন্তু প্রতি রাতে আমি তোমার সাথে কথা বলবো এইভাবেই। আমিও তোমার অপেক্ষায় থাকবো। কিছুক্ষণ পর ভোর হবে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বলে আয়েশা ইন্দ্রনীলের মুখের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল। ইন্দ্রনীল আয়নাটা নিয়ে আবার ওপরের ঘরে রেখে দিল। তারপর দেরাজ থেকে নীল বইটা বার করে দিল। এভাবেই প্রতি রাতে ইন্দ্রনীল আয়নাটা নিয়ে ওই পুকুর ধারে গিয়ে বসে। ঘন্টার পর ঘন্টা কথা বলে যায় আয়েশার সাথে। আয়েশার কথা শোনে, নিজের কথা বলে। তা সত্ত্বেও রাত জেগে কত কথাই না বলে চলে। সময় মতো ইন্দ্রনীল আয়নার সামনে না এলে আয়েশা রাগ করে বসে থাকে। ওই রাগ ভাঙাতে ইন্দ্রনীল মন ভালো করা গল্প বলে তাকে। দুটো আলাদা যুগের আলাদা জগতের মানুষ দুজন, মাঝে শুধু আয়না। এভাবেই দিনের পর দিন কাটছিল। হঠাৎ একদিন রাতে আয়নাটা নিচে নামাতে গিয়ে সিঁড়িতে পা স্লিপ করে পড়ে গেল ইন্দ্রনীল। আয়নাটা হাত থেকে ছিটকে পড়ল কয়েক হাত দূরে। সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সেটা। সে দেখল বাষ্পের মতো কি যেন বেরোচ্ছে ওই ভাঙা আয়না থেকে। কপাল চাপড়ে কেঁদে উঠে বলল, এ বাবা, আমি কি করলাম? আয়েশা, আমি কি করে ফেললাম? আয়েশা, আমি কি করে ফেললাম? আয়নার ভাঙা কাচের টুকরোগুলো ফ্রেমের উপর জুড়ে অনেকবার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। আয়েশার অবয়ব ধরা দিল না সেখানে। মনমরা হয়ে ভাবতে লাগলো, আয়েশার আজকের পরিণতির জন্য সে দায়ী। অন্ধকারে রাতে একাকী বসে রইল পুকুর ধারে। নিজের ভুলের জন্য বুকটা ফেটে যাচ্ছিল তার। ঠিক এই সময় একটা কণ্ঠস্বর তার কানের কাছে ভেসে এলো। মন খারাপ করছো কেন? আমি আছি তো, তবে আয়নায় নয়, এই বাতাসে। এ তো আয়েশার কণ্ঠস্বর। উদ্ভ্রান্তের মতো ইন্দ্রনীল বলল, আয়েশা, তুমি কোথায়? আয়েশা, এই তো তোমার কাছে। বাতাস থেকে ভেসে আসছে কথাগুলো। ইন্দ্রনীল কাঁদতে কাঁদতে বলল, আয়েশা, তোমার মুক্তি হলো না আয়েশা, তাও আমারই জন্যে। আমি কি ভুল করে ফেললাম আয়েশা? আমি কি ভুল করে ফেললাম? ধুর বোকা, এই তো মুক্ত বাতাসে আমি মিশে আছি। দিনের পর দিন কেটে যায়। ইন্দ্রনীলের কাছে প্রতি রাতে আয়েশা এসে ধরা দেয় পুকুর ধারে। এর বেশ কিছুদিন পরের ঘটনা। হঠাৎ একদিন ধুম জ্বর গায়ে রাস্তায় বেরিয়েছিল ইন্দ্রনীল। রোগা চেহারা, চুল দাড়িতে জট পাকিয়ে গেছে। হলদেটে চোখ নিয়ে এখন উদ্ভ্রান্তের মতো রাস্তা দিয়ে চলে। শুধু বাজার দোকানটা করার জন্য রাস্তায় বেরোনো, না হলে সারাদিন কাটে ওই বাড়ির মধ্যে, আর রাতে পুকুর ধারে। রবি ঘোষালের মুখোমুখি হয়েছে অনেকবার, দেখেও যেন দেখে না। যে কথা বলতে গিয়ে অপমানিত বোধ করেছেন রবি ঘোষাল। তার কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেছে ইন্দ্রনীল। আজকাল পাড়ার লোকেরা বলা বলি করে ওই বাগান বাড়িতে কোনো পাগল এসে উঠেছে। ওসব কথা অবশ্য ইন্দ্রনীলের কানে আসে না। আজ বেরিয়ে মাথাটা ভারী হয়ে আসছিল তার। দুদিন ধরে শরীরটাও কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। বিড়বিড় করে বলল, আগের দিন রাতে খাওয়া হলো না,
ওই পুকুর ধারে বসেই মনে হয় ঠান্ডা লেগেই জ্বরটা এসেছে। ওষুধ কিনবে বলেই বেরিয়েছিল, যেতে যেতেই হঠাৎ লাইট পোস্টের কাছে জ্বরের ঘরে অজ্ঞান হয়ে গেল সে। ভাগ্য ভালো যে রবি ঘোষাল বাড়ির রোয়াকে বসেছিল, সঙ্গে সঙ্গে রাস্তার লোকজনকে ডেকে ধরাধরি করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে দিল। যখন জ্ঞান ফিরল তখন অনেকটা সুস্থ ইন্দ্রনীল। ডাক্তারের দেওয়া জ্বরের ইঞ্জেকশন কাজ হয়েছে, জ্বরটা নেই, তবে শরীরটা ভীষণ দুর্বল। বিকেলের দিকে রবি ঘোষাল এলো হাসপাতালে। ইন্দ্রনীলের বেডের সামনে এসে বলল, বলেছিলাম ওই বাড়িটা ভালো নয়, বললো তো। হ্যাঁ হ্যাঁ, ভাগ্য ভালো বেঁচে আছো। ছি 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 ছি, চেহারার দশাটা কি হয়েছে ভাবো একবার। হ্যাঁ, কেন? পুরোপুরি সুস্থ হলে আয়নায় নিজের চোখেই দেখো। এই কদিন তো তুমি নিজের মধ্যে ছিলেই না। বাজারে সেদিন কতবার ডাকলাম, সাড়াই দিলে না। শুনলাম তুমি রোজ রাতে পুকুর ধারে বসে পাগলের মতো একা একা কি সব বিড়বিড় করো। তো এ বাড়ির বাগানের পিছনে তোমার গলার আওয়াজ শুনে কবে যেন পাড়ার লোকেরা পাঁচিলে উঠেছিল, কাঁটাতারের ফাঁক দিয়ে দেখেছে। তাই নিয়ে ওরা নিজেদের মধ্যে হাসাহাসিও করেছে। তখন থেকে বুঝলে, তখন থেকে আমার সন্দেহ হচ্ছিল যে কিছু একটা হয়েছে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, আয়েশা কে? তোমার চেনা কেউ, মানে বন্ধু টন্ধু নাকি? সে ফ্যাকাশে মুখে বলল, কেন কেন বলুন তো। আসলে নার্সরা বলছিল যে জ্ঞান ফেরার সময় তুমি নাকি বারবার ওই আয়েশার নাম ধরে ডাকছিলে। ইন্দ্রনীল কোনো কথার উত্তর দিল না, জানলার দিকে উদাস চোখে চেয়ে রইল। প্রিয়ব্রতকে ফোনে খবর দেওয়া হয়েছিল, সে সব কাজ ফেলে এসে ইন্দ্রনীলকে হাসপাতালে রেখে গেছে। প্রথমে অমন জীর্ণ চেহারা দেখে চিনতেই পারেনি, কঙ্কালসার চেহারা, জট পাকানো দাড়ি, গোফের জঙ্গল, অদ্ভুত চোখের চাহনি। ওকে এই অবস্থায় দেখে খুব কষ্ট হচ্ছিল তার। যতই হোক বন্ধু তো। যাওয়ার সময় রবি ঘোষালের মুখে সব কথা শুনে ওই বাড়িতে থাকতে বারণ করে গেছে। ডাক্তার জানিয়েছে ইন্দ্রনীলের শরীর খুব দুর্বল, আরও 2 দিন হাসপাতালে থাকতে হবে, তারপরেই ডিসচার্জ। সেদিন রাতে হাসপাতালের বেডে শুয়ে ইন্দ্রনীল একা একা কত কথাই না ভাবছিল। আয়েশার কথা, হুররেম বেগমের কথা, সুলতান সুলেমানের কথা। হঠাৎ কোথা থেকে যেন বাতাসে ভেসে এলো, খুব কষ্ট হয়েছে বলো, দেখবে তুমি ঠিক ভালো হয়ে যাবে। আয়েশা, আমি আছি তো, সব সময় তোমার পাশে আছি। বাতাসের মধ্যে আমি মিশাইছি, বুঝলে? আজ এই পর্যন্তই। তবে যাওয়ার আগে একটি বিশেষ অনুরোধ, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন এবং অল করে দিয়ে যাবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের রহস্যের অন্ধকারে পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার হাত ধরেই আমাদের এই পরিবারটি আরও বড় হয়ে উঠবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আপনার সামর্থ্য মতো, আর আমাদের পাশে থাকবে। আজ তবে আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক ভিক্টর ব্যানার্জির কলমে তুরস্কের নীল আয়না। আজকের গল্প পাঠে ছিল ব্রতদীপ। অন্যান্য চরিত্রে কুন্তল, রিমঝিম, মৌপিয়া, রাকিব, শিউলি, তিন্নি, শুভারুণ, অনুরাধা, রমাকান্ত, পিনাকি, রাজপ্রতাপ, অরূপ ও দেবাশিস সেনগুপ্ত। গল্পের সূত্রধর আমি আসঞ্জন। শব্দ সংযোজন ও আবহে কণ্ঠ, প্রচ্ছদ, অলঙ্করণে কৃষ্ণেন্দু। গল্পটির সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় পার্থপ্রতিম,
ও ঈশান। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই লেখক ভিক্টর ব্যানার্জি মহাশয়কে আমাদের পাশে থাকার জন্য। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক করুন, কমেন্ট করুন, আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সবার সাথে। আরও ভালো ভালো গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ। শুভরাত্রি।